আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সবাইকে নিয়ে সুন্দর আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের 13তম অধ্যায়ের যতটুকু আমি পড়াইছি তারপর থেকে। তো পার্ট 4 ও 5, স্নেহ পদার্থ। আসলে এটা কি? স্নেহ পদার্থ হলো এমন একটা পদার্থ যেটা তোমার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের মাধ্যমে তৈরি সমন্বয়ে একটি গঠিত যৌগ। এই দেখো এখানে লেখা আছে স্নেহ পদার্থ ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটি যৌগ, ঠিক আছে? এই লাইনটা দাগাবা। এরপরে দেখো কি আছে, স্নেহ পদার্থ পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলেতে পরিণত হয়, ঠিক আছে? তার মানে স্নেহ পদার্থ কীভাবে পরিণত হয় এটা বলেছে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতরে অবস্থিত লসিক্যানালির মাধ্যমে শোষিত হয়। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে স্নেহ পদার্থ 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়। স্নেহ পদার্থ কয় প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়? 20 প্রকার। আর চর্বি জাতীয় অ্যাসিড কত প্রকার? আবার 2 প্রকার, ঠিক আছে? আমি আবার বলতেছি, স্নেহ পদার্থে তোমার 20 প্রকার চর্বি অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? আর এই চর্বি অ্যাসিডটাকে আমরা এই 20 প্রকারের দুইটা ভাগ করছি। একটা ভাগ হলো অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, একটা হলো সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে, দেহে যকৃতের মধ্যে চর্বি জাতীয় অ্যাসিড তৈরি হয়, তবে যকৃতের চর্বি জাতীয় অ্যাসিড তৈরির ক্ষমতা অত্যন্ত কম। অন্যদিকে কিছু কিছু চর্বি জাতীয় অ্যাসিড আছে যা দেহের জন্য অত্যাবশ্যক। এগুলো প্রধানত উদ্ভিজ্জ তেলে পাওয়া যায়। খাদ্য স্নেহ পদার্থের পরিমাণ দ্বারা এর উপকারিতা যাচাই করা যায় না। যে স্নেহ পদার্থ জাতীয় খাদ্যগুলো অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে তা বেশি উপকারী। তো এগুলো নর্মাল কথাবার্তা, এগুলো একটু পড়বা বাসা। এখানে আরেকটা লাইন আছে, পুষ্টিবিজ্ঞানীদের মতো দৈনিক মোট শক্তির 20 থেকে 30% শক্তি স্নেহ পদার্থ হতে পাওয়া যায়। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা দেখা হয় নৈমিত্তিকের জন্য। আচ্ছা, দৈনিক আহার যে এমন স্নেহযুক্ত খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত যা অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিড যোগাতে পারে এবং ভিটামিন দ্রবণে সক্ষম হয়, ঠিক আছে? তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। এরপরে দেখো আরেকটা লাইন আছে এখানে, খাদ্য স্নেহ পদার্থ অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিন অভাব পরিলক্ষিত হয়। তার মানে স্নেহ পদার্থ যদি অভাব হয় তাহলে তোমার কিসের অভাব হবে? আমি আবার বলতেছি, স্নেহ পদার্থের অভাব হলে তোমার কিসের অভাব হবে? ভিটামিনের অভাব হবে। আর ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ দেখা দেবে। কী কী রোগ? ত্বক শুষ্ক খসখসে হয়ে দেহের সৌন্দর্য নষ্ট করবে। ত্বক কী করবে? শুষ্ক হবে, খসখসে দেহের সৌন্দর্য নষ্ট করবে। অত্যাবশ্যকীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয়, বয়স্কদের চর্মরোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। তো এগুলি কিন্তু স্নেহ জাতীয় পদার্থের ফলে হয়। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, স্নেহ জাতীয় পদার্থ বেশি খাইলে কি হবে? স্নেহ জাতীয় পদার্থ তুমি যখন বেশি খাবা তখন তোমার শরীরে ফ্যাট হবে, মানে শরীর মোটা হয়ে যাবে। স্বাস্থ্য না, তোমার পেট মোটা হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তোমার কি হবে? তোমার ডায়াবেটিক্স হওয়ার লক্ষণ থাকবে, কারণ তোমার কাজের মধ্যে অনীহার সৃষ্টি হবে। তুমি কোনো কাজ করতে গেলে অল্পতে হয়রান হয়ে যাবা, ঠিক আছে? তো এইসব কাজ কিন্তু তোমার স্নেহ পদার্থ বেশি খেলে হবে, আবার কম খেলে রোগ হবে। তো যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত। আচ্ছা, এরপর আছে খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি। আচ্ছা, ক্যালোরি কি? ক্যালোরি হলো একটা একক। কি একক? কিসের একক? ক্যালোরি হলো তোমার খাদ্য পরিমাপের একক। যেমন তোমার আমরা বলি না 1 কেজি এটা দেয়, 1 কেজি এটা দেয়, এটা কি? 1 কেজিটা হলো তোমার একটা একক। কিসের একক? 1 কেজিটা হলো তোমার যে কোনো কিছুর একক, ঠিক আছে? ধরো যে কোনো, আমরা 1 কেজিতে কি, আমরা 1 কেজি ডিম তো আর বলি না, তাই না? একালে ডিম বলি। তো এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা একক আছে, তেমন তেমনি তোমার খাদ্যের একক হলো ক্যালোরি। আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো আমাদের দেহে 1 গ্রাম শর্করা থেকে আমরা 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম আমিষ থেকে 4 কিলো ক্যালোরি, 1 গ্রাম চর্বি থেকে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তার মানে 1 গ্রাম শর্করা থেকে কতটুকু কিলো ক্যালোরি হয়? 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম আমিষ থেকেও 4 কিলো ক্যালোরি, কিন্তু 1 গ্রাম চর্বি থেকে কিন্তু 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে তুমি যত বেশি চর্বি খাবা বা স্নেহ পদার্থ খাবা, স্নেহ পদার্থ উৎপন্ন হবে চর্বি, যত বেশি চর্বি বা স্নেহ পদার্থ খাবা তত বেশি তোমার ক্যালোরি উৎপন্ন হবে। আর তোমার তখন যখন তোমার যতটুকু ক্যালোরি উৎপন্ন হওয়া দরকার তার থেকে বেশি তোমার ক্যালোরি উৎপন্ন হবে, তখন তোমার দেহের বাকি অংশটা কোষ বিভাজনের মাধ্যমে তোমার শরীর মোটা হয়ে যাবে, পেট মোটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি আছে, আমাদের দেহের ভেতর খাদ্য পরিপাক, শ্বসন, রক্ত সংবহন ইত্যাদি কার্যক্রম বিপাক ক্রিয়ার অন্তর্গত। বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তি প্রয়োজন তাকে মৌল বিপাক বলে। তাহলে মৌল বিপাক কাকে বলে? এই লাইনটা দাগাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখো, খাদ্য থেকে দেহের ভিতর যে তাপ উৎপন্ন হয় তা আমরা ক্যালোরিতে প্রকাশ করি। 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যেমন 1000 গ্রামে 1 কেজি, তেমনি 1000 ক্যালোরিতে 1 কিলো ক্যালোরি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের দেহে শক্তি ব্যয় হয় কয়ভাবে? আমাদের দেহে শক্তি ব্যয় হয় দুইভাবে। একটা হলো দেহের অভ্যন্তরীণ কাজে
অর্থাৎ মৌল বিভাগে, মানে তুমি বসে আছো কোনো কিছু করতেছো না, তারপরে তোমার শক্তি খরচ হবে, কারণ তোমার দেহেও কিন্তু কাজ করতেছে, দেহের প্রত্যেকটা জিনিস কাজ করতেছে। এই কাজ করার ফলে তোমার কিছু শক্তি ব্যয় হবে। আরেকটা হলো, দুই হলো পরিশ্রমের কাজ, যে কোনো কাজ করাই পরিশ্রম। তুমি শুয়ে রয়েছো, শুয়ে ওইটা বসলা, এটাও কিন্তু একটা পরিশ্রম, এখানেও তোমার কিছু ক্যালোরি ব্যয় হচ্ছে। তুমি হাঁটবা, তুমি এক পা বাড়াবা, ওইখানেও তোমার কিছু ক্যালোরি ব্যয় হবে। এভাবে প্রত্যেকটা কাজেই আমাদের কিছু না কিছু ক্যালোরি ব্যয় হচ্ছে। যদি ক্যালোরি না থাকতো তাহলে আমরা কিন্তু এই ব্যয়টা করতে পারতাম না। যেমন তুমি খাবার না খাইলে তোমার ক্যালোরি উৎপন্ন হবে না, তখন তুমি দেখবা একটা সময় পরে তুমি হাঁটতেও পারবা না, ঠিক আছে, কারণ তোমার শক্তিই থাকবে না। তো আবার যখন খাবার খাবা তখন দেখবা তুমি খুব উৎফুল্ল, তুমি অনেক কাজ করতে পারতেছো, অনেক পরিশ্রম করতে পারবা, ঠিক আছে। তো এই ক্যালোরির চাহিদা তোমার মানুষের উচ্চতা, বয়স, তারপরে তার ওজন, স্ত্রী মানে পুরুষ আর স্ত্রী ভেদে বিভিন্ন রকমের বিভিন্ন হয়, এবং তার কর্মের ক্ষেত্রেও কর্মর উপর নির্ভর করে তার কেমন ক্যালোরির চাহিদা হওয়া উচিত। দেখো এখানে একটা ছক আছে, ছকটা থেকে অনেক নৈমিত্তিক আসে, এটা একটু ভালো করে দেখবা যে এখানে আমরা কি কি ছক বলছে, কি কি বলছে। যেমন বয়স বলছে কি বাচ্চা 0 থেকে 0.5, ঠিক আছে, মানে 5 মাস পর্যন্ত, না 6 মাস পর্যন্ত আর কি। এখানে এটা একটা মজার বিষয়, 0 থেকে 0.5। এখন 0.5 মানে কি 5 মাস না 6 মাস? অবশ্যই অবশ্যই তোমার কি 6 মাস, কারণ এক বছর সমান সমান আমরা জানি কত 12 মাস। 12 মাসের অর্ধেক 0.5 দ্বারা বোঝাইছে হলো 12 মাসের অর্ধেক। 12 মাসের অর্ধেক কত হবে? 6 মাস। তার মানে 6 মাস পর্যন্ত একটা বাচ্চার 6 কিলোগ্রাম তোমার কি লাগে গড় ওজন, গড় শক্তি লাগবে 115, ঠিক আছে। আর তার মানে 6 মাস পর্যন্ত একটা বাচ্চার তার ওজন থাকা উচিত 6 কেজি, ঠিক আছে। আর শক্তি থাকা উচিত বা কিলো ক্যালোরি গ্রহণ করা উচিত 115। আচ্ছা, এরপরে মানে এটা তার গ্রহণ করা উচিত 6 মাসে তার 115 কিলো ক্যালোরি গ্রহণ করা উচিত, যেটা তোমার মায়ের দুধ পান করলেই পাওয়া যায়। আচ্ছা, এরপরে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চার ওজন হওয়া উচিত 9 কেজি, ঠিক আছে। আর তার প্রতিদিন 100 কিলো ক্যালোরি খাওয়া উচিত। আচ্ছা, এরপরে শিশুদের ক্ষেত্রে পুরুষ আর নারী কিছু না, শিশু মানে সব শিশু সমান। আচ্ছা, 1 থেকে 3 বছরের শিশুর জন্য প্রয়োজন মানে তার ওজন দরকার 13 কেজি, আর তোমার 1300 কিলো ক্যালোরি খাবার প্রতিদিন খাওয়া উচিত। আচ্ছা, 4 থেকে 6 বছরের বাচ্চার তোমার ওজন থাকা উচিত 20 কেজি এবং তার 1500 কিলো ক্যালোরি খাওয়া উচিত। আচ্ছা, 7 থেকে 10 বছরের বাচ্চার 28 কেজি এবং 1800 কিলো ক্যালোরি খাওয়া উচিত। এরপরে এইভাবে দেখো এখানে পুরুষ 10 থেকে 12 বছরের পুরুষের 40 কেজি হওয়া উচিত, ঠিক আছে। আর 2200 কিলো ক্যালোরি খাবার খাওয়া উচিত। একইভাবে দেখো 10 থেকে 12 বছরের উচিত 40 কেজি হওয়া উচিত পুরুষের। আর ওই ক্ষেত্রে 10 থেকে 12 বছর একটা মেয়ের 30 কেজি হওয়া উচিত এবং তার কিলো ক্যালোরি উচিত 1900, মানে তার একটু কম খাবার খাইতে হবে। সে একটা ছেলের তুলনায় সমান খাবার খাইলে কিন্তু সে মোটা হয়ে যাবে। একটা ছেলের তুলনায় ছেলেদের 2200 খাইতে হবে, মেয়েদের 1900। আচ্ছা, এরপরে দেখো আবার 13 থেকে 15 বছরের জন্য একটা ছেলের 44 কেজি হওয়া উচিত আর মেয়ের উচিত 42 কেজি, ঠিক আছে। আর মেয়ের 2200 গ্রাম খাবার খাওয়া উচিত আর ছেলের 2500। এখন কথা হলো স্যার, হঠাৎ করে দেখছো মেয়েদের কিন্তু হঠাৎ করে তোমার 12 কেজি বাইরে গেছে, আর ছেলেদের কিন্তু একটু অল্প বাড়ছে, কারণ ছেলেরা দেখবা আস্তে 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 বড় হয়, আর মেয়েরা এখান থেকে মানে 13 থেকে তোমার 19-এর মধ্যে অনেক বেশি বড় হয়ে যায়। তাদের সব কিছুই লম্বা চোরা, সব তাদের লম্বা চোরা হয়ে যায় অনেক বেশি, যার কারণে কি হয়ে যায়, যার কারণে তোমার ওজনটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কারণ মানুষের লম্বার সাথে সাথে ওজনের অনেক বেশি সম্পর্ক। আচ্ছা, এরপর দেখো 16 থেকে 19 বছরের জন্য একটা ছেলে দরকার 67 কেজি আর 16 থেকে 19 বছর একটা মেয়ের 51 কেজি। আচ্ছা, এরপরে 20 থেকে 39-এ 40 থেকে 49-এ দরকার 70 কেজি। 40 থেকে 49 একটা ছেলের ওজন হওয়া উচিত 70 কেজি আর একটা মেয়ের 53 কেজি, মানে এই উল্টা কমছে, ঠিক আছে, এবং কিলো ক্যালোরির চাহিদা এভাবে কমে। আচ্ছা, এরপরে এখানে একটু বিশেষ কিছু দিছে, সন্তান সম্ভাবনা মায়ের অতিরিক্ত চাহিদা যা আছে, যেই বয়স আর কি, এই যে মেয়ের বয়স অনুযায়ী যতটুকু চাহিদা তার থেকে এক্সট্রা প্রথম 3 মাসে 150 কিলো ক্যালোরি খাওয়াইতে হবে, দ্বিতীয় 3 মাসে 200 ক্যালোরি বেশি খাওয়াইতে হবে, তৃতীয় 3 মাসে 300 ক্যালোরি, আর প্রসূতি মাতার অতিরিক্ত চাহিদা প্রতিদিন 400 কিলো ক্যালোরি বেশি খাওয়াইতে হবে। সে যদি 20 থেকে 39 বছরের মধ্যে হয় তাহলে তার 2400, 2000-এর সাথে আরও 400 যোগ করে 2400 কিলো ক্যালোরি খাবার খাওয়াইতে হবে। তো এইভাবে আমরা ছক থেকে বুঝবো কার কত ওজন থাকা উচিত, গড় ওজন, এবং কত গড় কিলো ক্যালোরি শক্তি থাকা উচিত। আচ্ছা, এরপরে গিয়েছে একজন লোকের কী পরিমাণ শক্তি জানতে হবে, তা দৈনিক কী পরিমাণ শক্তি জানা তার 3টা বিষয় নির্ভর করে। 1, সে মৌল বিপাক
আর দৈহিক পরিশ্রম ও খাদ্যের প্রভাব, ঠিক আছে। তো এগুলো মোটামুটি আছে। এরপর আছে